দেখেন কোন একটা দল ফিরবে কি ফিরবে না, এটা অনেক মানুষের অনেক তাত্ত্বিক আলাপ থাকতে পারে। আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা ডিজাইন করবে আসলে সময়। সময় অনেক ক্ষেত্রে যেমন অনেক ফেভারেবলও থাকে, সময় অনেক ক্ষেত্রে অনেক নিষ্ঠুর হয়ে যায়। আমরা রাজনীতিটাকে কোনোদিনও কাগজে কলমে আইন কানুন দিয়ে বেঁধে রাখা যায় না, এই ব্যাপারটা অনেকে বুঝতে ভুল করি। এটা বোঝার জন্য আমি একটা উদাহরণ সবসময় বলি, হয়তো সাইদ ভাইরাও জানবেন বা আপনারাও জানবেন, যে মুসলিম লীগের অফিস এখনো দেখবেন পুরান ঢাকায় আছে। সেই মুসলিম লীগ, যে মুসলিম লীগের সূর্যবীর যে কি একটা অবস্থা ছিল, সেই মুসলিম লীগের অফিস আছে, কর্মী নাই, নেতা নাই, কিচ্ছু নাই। রাজনৈতিক দলটার মরণ ঘটে গেছে। সামনের দিনে আওয়ামী লীগ হোক, রিফাইন্ড আওয়ামী লীগ হোক, অমুক হোক তমুক হোক, এইটা ফেরা বা না ফেরা ডিপেন্ড করে মানুষের পার্সপেক্টিভের উপরে। খেয়াল করে দেখবেন যে কোনো একটা সময়ে মানুষ ওই ব্যাপারটাকে খারাপ মনে করে, আবার সময়ের সাথে সাথে যদি মানুষের মনস্তত্ত্বের পর তো আসলে কারো কোনো কন্ট্রোল নাই, সেটা যে এস্টাবলিশ করার জন্য যেটা দরকার সেটা হলো ন্যায় বিচার, সেটার জন্য দরকার দেশের অর্থনৈতিক স্ট্যাবিলিটি, সেটার জন্য দরকার মানুষ যেভাবে শান্তিতে থাকতে পারে সেটা নিশ্চিত করা। যেমন ধরেন অনেক মানুষ আছে তারা তো এই প্রশ্ন তুলতেই পারে যে শতাধিকের ওপরে এই যে মাজারগুলো ভাঙচুর করা হলো, ধরেন মাজারের সাথে যেটা হয়, আমার অনেক আইডিওলজিক্যাল হয়তো বা মিল নাই, হয়তো বা যে ওই মাজারের যারা থাকে তাদের একটা আইডিওলজি থাকে, আমার আইডিওলজি তার চেয়ে আলাদা হইতে পারে, কিন্তু মাজার যেভাবে ভাঙা হইলো এবং এই সরকারকে আমরা ক্রমাগত দেখলাম, এই সরকারকে অনেকেই মক করে এনজিওগ্রাম সরকার বলে। আমার কাছে মনে হয় এটা বললে আবার কেউ কেউ রাগ করে, কিন্তু এনজিওগ্রামের চেয়ে আরেকটা শব্দ খুবই পারফেক্ট হইতে পারে, যে এই সরকার হইলো নিন্দা জানানোর সরকার, এই সরকার হলো বিবৃতি প্রদান করার সরকার। এবং কোনো কিছু হইলে সরকারের কাছে মানুষ দেখতে চায় অ্যাকশন, সেক্ষেত্রে দেখা যায় যে সরকারের সবাই দল বেঁধে নিন্দা প্রস্তাব করে, অ্যাজ ইফ বিচারটা অন্য কেউ এসে করে দিয়ে যাবে, আমরা সরকার আমরা নিন্দা প্রস্তাব করে মোটামুটি চুপচাপ বসে থাকি। তো এই যে এতগুলো মাজার ভাঙা হইলো, চিন্তা করে দেখেন যাদের ওই জায়গাটা ভাঙচুর করা হইলো তাদের মনস্তত্ত্বে কি ব্যাপারটা আসলো, যে ও এই টাইমটা আসছে, এই কারণে ভাঙচুরটা হচ্ছে। কাজেই তার মনস্তত্ত্বটা কিন্তু আমি আপনি কেউ যে ঠিক করে দিতে পারবো না। মানুষ যেটা দেখতে চায় যে সামনের দিনে দুর্নীতিটা হবে না, সাধারণ মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, চাঁদাবাজির শিকার হবে না, থানায় গেলে সার্ভিস পাবে, স্বাস্থ্য খাতে গেলে মানুষ সেবাটা পাবে, মানুষ বেসিক্যালি বেকারত্বের হাত থেকে মুক্ত পাবে, একটা ভালো বাংলাদেশ হবে। কিন্তু যে পরিবর্তনের জন্য সাধারণ মানুষ, ছাত্র জনতা সব এক হয়ে আওয়ামী লীগের পতন হলো, আওয়ামী সরকারের পতন ঘটালো, সেই পরিবর্তন যদি না দেখে তাহলে সাধারণ মানুষের মনে কি আসবে সেটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই মনস্তাত্ত্বিক ব্যাপারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে। যেমন মনস্তত্ত্ব কিভাবে চেঞ্জ হয় আমি বলি, আজ থেকে 6 মাস আগে কেউ যদি ইলেকশনের কথা বলতো, ইলেকশনের কথা বলার চেয়ে বড় কোনো পাপ আর ওই টাইমে ছিল না। আমরা যারা বিভিন্ন টকশোতে গিয়ে বলতাম ইউনূস সাহেবকে আমরা ফুলেস্ট রেসপেক্ট করি, একই সাথে দেশের ভালোর জন্য ইলেকশনটাও জরুরি, মনে হয়তো আমাদেরকে ছিঁড়ে ফেলবে যে কত বড় পাপী হইলে ইলেকশন চায়, স্যার 5 বছর বেঈমানদের কথা শুনেন না, এমনকি মকারিগুলো সরকারের বিভিন্ন দায়িত্বশীল পদে বসেও মানুষ করেছে, স্যার 5 বছর, এমনকি নতুন দলের অনেকেও এইরকম হাইপটা তৈরি করেছে বিভিন্ন জায়গায় বসে থেকে। কিন্তু দেখেন দেশের মানুষের মনস্তত্ত্ব 6 মাস পরে এখন কোথায় একটু আমি এই কারণে এই যে চেঞ্জটা হয়, আমি খুবই ছোট্ট করে বলছি যে দেশের মানুষ যদি সুশাসন পায়, দেশের মানুষ যদি মত প্রকাশ করতে পারে, দেশে যদি সবকিছু ঠিক থাকে, তাহলে মনে করো যে ঠিক আছে আওয়ামী গেছে, ঠিক আছে। কিন্তু যদি এই জায়গায় হজবরল অবস্থা চলতেই থাকে, ধীরে ধীরে দেখা যাবে ওইটা নরমালাইজ হয়ে যায়। আমার কাছে মনে হয় কি এই যে কার ভোট কোন জায়গায় যাবে, এই কোয়েশনটা করা ছিল মোটামুটি হাসিনার আমলে বোঝা যেত যে কে কোন দিকে যাবে না যাবে। আমি যেটা বুঝতে চাই ইলেকশনটা যাতে এইরকম হয়, প্রত্যেকটা ভোট কাউন্টের আগ পর্যন্ত যাতে না বোঝা যায় কোন ভোটটা কোন দিকে যাবে। উত্তরটা একটু পলিটিক্যালি দিলাম আর কি, কিন্তু এইবার আমি প্র্যাকটিক্যাল গ্রাউন্ডের কথা যদি বলি, সমর্থকদের যে কথাটা বললেন, পৃথিবীতে অনেক কাজ আছে যে কাজটা আপনি বুঝতে পারবেন ব্যাপারটা নৈতিকভাবে ঠিক হইল না, কিন্তু বিচারের আওতায় নিয়ে আসাটা খুব মুশকিল। যেমন ধরুন একটা ছোট্ট বাচ্চা, লেটস উদাহরণের ক্ষেত্রে বলছি, আপনার পাশেই একটা ড্রেন দিয়ে ভেসে যাচ্ছে, আপনি টান দিয়ে তুলে ফেলতে পারলেই বাচ্চাটা বেঁচে যায়, আপনি চুপচাপ দাঁড়ায় থাকলেন, আপনি নৈতিকভাবে ঠিক কাজটা করলেন না, কিন্তু আইনগতভাবে আপনি কোনো অপরাধ করেন নাই। তো দেখেন তাকে নৈতিকভাবে 1 কোটি বার আপনি দুষতে পারেন, আইনের ভাষায় আপনি কিন্তু তাকে আইনগত শাস্তি দিতে পারবেন না। আমি যেটা বলছি এই জন্য আরেকটা কনসেপ্ট আছে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন। এই ব্যাপারটা খুব বেশি মাত্রায় জরুরি। তবে সেই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তখনই সম্ভব যখন 1 বছর পরে একটা গণহত্যাকারী ব্যক্তি, যার হাতে হাজার হাজার মানুষের লাশ লেগে আছে, গুমের নির্দেশদাতা, তাকে নিয়ে যদি শুভ জন্মদিন আপা বলে বাংলাদেশের কোনো পোস্টার বয় যদি পোস্ট করে, তাহলে বুঝতে হবে তার ভেতরে কোনো
মানে বিবেকবোধ বলতে আসলে কিছু নাই। কিন্তু কেউ যদি এমন থাকে যে না বুঝতে পারে যে এই ব্যাপারটা এইরকম, তখন আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন থেকে আগাতে হবে। আমরা সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে একটা অনুষ্ঠান করেছিলাম ডক্টর শামারু মির্জার নেতৃত্বে, যে বাংলাদেশেও কিন্তু ওই পদ্ধতির দিকে আগাইতে হবে, কারণ কি সবাইকে আপনি বিচারের ফ্রেমিং এ আনতে পারবেন না। সো অপরাধী যারা ছিল তাদেরকে একদম চুলচেরা বিশ্লেষণ করে বিচার করা, সেই জায়গায় যাতে অবিচারটা না হয়, এট দ্য সেম টাইম অন্য মানুষের জন্য ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের ব্যবস্থা করা।